যেরকম এক বিচারককে দেশ রায় দেওয়ার জন্য দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, বা একাধিক লোককে হয়তো এটি করতে হয়েছে, বাট কতজনের? সকল বিচারক যদি নিঃশ্বাস সত্যি দায়িত্ব পালন করেন, কত লোককে ট্রান্সফার করবে, কত লোককে পদোন্নতি দিবে না? আমরা যদি এখন থেকে 50 বছর আগে ফিরে যাই, 76 সালে, এবং আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি এই বিষয়টা নিয়ে, আজকের যে প্রতিপাদ্য বিষয় জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড রুল অফ ল, আমি নিশ্চিত যে আপনারা সকলেই বলবেন অনেক ভালো ছিল এখনকার চাইতে। ওই সময় যে আইন ছিল সংবিধানে, এখনো সেই একই আইন আছে। 1975 সালের 4র্থ সংশোধনীর মাধ্যমে 116 ক সন্নিবেশিত হয়। 4র্থ সংশোধনীতে জুডিশিয়ারির অনেক কিছু নাজুক যা ছিল তা আজ আর নাই, কিন্তু 116 কটা বিদ্যমান। সেখানে বলছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিগণ এবং ম্যাজিস্ট্রেটগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। 1975 সাল। আমি যদি আপনাদেরকে বলি 75-এর পরে আপনি 86-তে আসেন, আপনি বলবেন এখনকার চাইতে ভালো ছিল। 86-র পরে যদি আমি বলি 96-তে যান, বলবেন যে এখন থেকে ভালো ছিল, বা বলবেন যে ক্রমান্বয়ে আস্তে আস্তে মানটা নিচের দিকে আসছে। আইন তো একই আছে, আইন একই আছে, তাহলে এই আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ কারা করল, কিভাবে করল? যদি আমরা বিচারকদের যে শপথ গ্রহণ করেন তারা, সেটা যদি আমরা দেখি, সেখানে তারা যেটা বলেন যে সশ্রদ্ধ চিত্তের শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছে যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। এরপরে 3টা বিষয় আছে। একটি হলো আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব, আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আবার বলছি, আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এর পরে বলছে এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এই হলো আমাদের বিচারকদের শপথ। এখন বিচারকরা যখন তাদের বিচারিক দায়িত্ব পালন করবেন, একথা সত্য যে 116-তে বলছে যে বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তিদের ও বিচার বিভাগীয় দায়িত্ব পালনেরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, ব্র্যাকেটে কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরি সহ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে। অর্থাৎ তাদের ট্রান্সফার, পদোন্নতি। বেতন ভাতা তো আসলে আপনি কাজ যাই করেন না কেন, বেতন ভাতা আপনার যথাবিহিত থাকবে বিচারকদের। পদোন্নতি এবং কর্মস্থল ট্রান্সফার, বিচারকরা যদি সকলেই, আমি উচ্চ আদালতের বিচারকদের শপথটি বলেছি, নিম্ন আদালতের বিচারকদের জন্য একই জিনিস প্রযোজ্য। ওনারা শপথ নিক, আনুষ্ঠানিকভাবে শপথ নিক বা না নিক। তাহলে এই ট্রান্সফার এবং প্রমোশন, এটি ছাড়া ওনাদের আর কিসের ভয় আছে? হ্যাঁ, 2-1টি এক্সেপশন আছে, যেরকম এক বিচারককে দেশ রায় দেওয়ার জন্য দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, বা একাধিক লোককে হয়তো এটি করতে হয়েছে, বাট কতজনের? সকল বিচারক যদি নিঃশ্বাস সত্যি দায়িত্ব পালন করেন, কত লোককে ট্রান্সফার করবে, কত লোককে পদোন্নতি দিবে না? তাহলে বিচারকদের
সেটি উচ্চ আদালত বা নিম্ন আদালত যাই হোক না কেন, তাদেরকে তাদের শপথের মধ্যে থাকতে হবে, তাদেরকে তাদের দায়িত্বের মধ্যে থাকতে পারবে। সরকার সকলকে ট্রান্সফার ইচ্ছা মতো ট্রান্সফার দিলে ভালো জায়গায় তাদের পছন্দ মতো জায়গায় কোথায় দিবে? পদোন্নতি যদি সকলেই না দেয়, কাদেরকে দিবে? কাউকে না কাউকে দিতেই হবে। সুতরাং বিচারকদের দায়িত্ব হবে তাদের যে শপথ যেটা তারা করেছেন সেটাতে তারা মেনে চলা। এবং এই আপনারা অনেকেই বলে গেছেন যে আইন করে আসলে বিচার বিভাগের স্বাধীনতা করা যাবে না। স্বাধীনতা তার মনের মধ্যে, স্বাধীনতা তার শপথের মধ্যে। তিনি শপথবদ্ধভাবে তিনি স্বাধীন থাকবেন। এই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সাথে একটি শব্দ এখানে বলা আছে, রুল অফ ল, এবং আমরা প্রায়শ একসাথে ব্যবহার করি। এই রুল অফ ল আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এর একটা বিশেষ অর্থ আছে। রুল অফ ল কিন্তু কোনো স্বাভাবিক কোনো অর্থ নয়। মাননীয় আইনমন্ত্রী আমাদের সামনে এসছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তাহলে এই যে রুল অফ ল, তার সাথে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, এই রুল অফ ল এর একটা বিশেষ অর্থ আছে। এই রুল অফ ল বেসিক্যালি আমরা ব্যবহার করব আরেকটি শব্দ আছে, সেটি হলো রুল বাই ল। We do not want rule by law, we want rule of law. So what's the difference between rule of law and rule by law? Rule of law ক্ষেত্রে, rule of law means everyone, including rulers, means the government, is subject to and accountable under the law, ensuring fairness, rights, and governments with limited power. On the other hand, rule of law হচ্ছে that uses law as a tool for rulers to control citizens, where the government operates above or selectively applies law, making it an instrument of power, not justice. তো এই রুল অফ ল এর সাথে কিন্তু আমাদের এই সরকারের কর্মকাণ্ড, তার সাথে কিন্তু এটা লিঙ্কড। উই ওয়ান্ট এমন সরকার যে সরকার আইনের শাসন স্থাপন করবেন, রুল অফ ল স্থাপন করবেন, তিনি রুল বাই ল প্রয়োগ করবেন না। আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এই ওভার দ্য ইয়ার্স আমাদের এই বিচারকদের বিচারিক প্রক্রিয়ায় তাদের যে প্রশ্নবিদ্ধতা এসেছে, পাবলিক কনফিডেন্স কিন্তু এখন আর নাই। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে সবার আগে আমাদেরকে কিন্তু এই পাবলিক ট্রাস্ট ইন জুডিশিয়ারি আনতে হবে। আর এই পাবলিক ট্রাস্ট ফিরিয়ে আনতে হলে সবচেয়ে বড় দরকার হচ্ছে স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট ফর এ নন পার্টিজান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। দ্যাট ইজ এ মাস্ট। That has to come from the government of the day. And we as citizens have to ensure that government of the day do behave accordingly. সরকার এটা করলেই কিন্তু হবে না শুধু। We want strong judicial leadership to protect judicial independence. এর পাশাপাশি এই যে বিগত বছরগুলো কয়েক দশক ধরে আমি যেটা বলছিলাম যে ৭৬, ৮৬, ৯৬, ২০০৬, এই ১০ বছর পর পর আমাদের যে অধঃপতনগুলি হয়েছে তার ভিতরে কিন্তু অনেক জুডিশিয়াল মিসডিডস হয়েছে। এই জুডিশিয়াল মিসডিডসের অ্যাকাউন্টেবিলিটিতে আনতে হবে তাদেরকে। উই হ্যাভ টু ব্রিং দেম টু অ্যাকাউন্টেবিলিটি। স্বাধীন সচিবালয় হয়েছে, বিচারকদেরকে বুঝতে হবে যে এই স্বাধীনতার অর্থ কি। এই স্বাধীনতার অর্থ এই নয় উনি যেমন তেমন করে আইন ব্যাখ্যা করবেন বা উনি যা খুশি তাই উনি করতে পারেন। আমাদের বিচারকরা প্রায়শ পলিটিক্যাল কোয়েশ্চেন্সকে লিগ্যাল কোয়েশ্চেন্সে জোর করে বানান।
Legal questions and political questions are not the same. They have to segregate and they have to be able to understand the distinction between the two. জাজেসরা অনেক পলিসি ইস্যুতে রায় দিয়ে ফেলেন। পলিসি ইস্যুতে তার রায় দেওয়ার কথা নয় সাধারণ ক্ষেত্রে। They have to make a distinction between judicial activism and ensuring fairness and justice. ওনারা অনেক সময় অনেক কিছু না বুঝেই হঠাৎ করেই একটি প্রচলিত আইন বললেন যেটা অবৈধ। একাধিক বক্তা বলে গেছেন যে আসলে উচ্চ আদালতের বিচারকদের কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। লেখাপড়ার বিচারক হওয়ার পরে লেখাপড়া করারও কিন্তু আর সুযোগ নেই। সেই সুযোগটি কিন্তু তাদেরকে করে দিতে হবে। আমি বক্তব্য এখনই শেষ করব। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে জনগণের আস্থা সংকটে বিচার বিভাগ আছে। এর জন্য কিন্তু আমরাও আবার দায়ী। আমরা এই নাগরিক সমাজ বলেন বা সাংবাদিক বলেন, আমরা অনেক সময় পুরো জিনিসটা না বুঝেই কিন্তু সংবাদ পরিবেশন করি অথবা কমেন্টস করে দিই। আইনটা কিন্তু তো সোজা না, কিন্তু আইনটা আমরা সবাই বুঝে যাই খুব সহজেই। বুঝলে ভালো, বুঝতে হবে, কিন্তু প্রপার পার্সপেক্টিভে যেন বুঝি। বিচার বিভাগে বা বিচারকদের অনেক সময় তারা এসে কিন্তু জবাব দিতে পারেন না বা জবাব দেওয়ার কোনো সুযোগ এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি। তখন হঠাৎ করে একটি পত্রিকা হয়তো একটা বিচারক সম্পর্কে একটা লেখা লিখলো, লেখাটা পড়ে হয়তো আমরা বুঝলাম যে আসলে লেখাটা সঠিক না। ওই বিচারকও কিছু বলছেন না, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো প্রেস রিলিজও তেমন হচ্ছে না। তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের গ্র্যাজুয়ালি এই পাবলিক আস্থা এবং ক্লারিটি নিশ্চিত করার জন্য জুডিশিয়াল স্পোকসপারসন বা প্রেস জাজ হওয়া প্রয়োজন। এবং এটি যদি হয় তাহলে সেটা আমাদের এই যে জুডিশিয়ারি কিন্তু গ্রেটার পাবলিক এনগেজমেন্ট বাড়বে, এবং দ্যাট উইল অ্যাকচুয়ালি মিনিমাইজ ইনফরমেশন গ্যাপস অ্যান্ড আলটিমেটলি এনহ্যান্স পাবলিক কনফিডেন্স ইন জুডিশিয়ারি। তবে সাংবাদিকদেরকেও কিন্তু যদি এটি সত্যি হয়, সাংবাদিকদেরকেও ট্রেন করতে হবে। They have to know যে which questions they can ask, which questions they are not supposed to be asking. তবে নিশ্চয়ই এসব ক্ষেত্রে আগে থেকে প্রশ্নগুলি দেওয়া থাকবে এবং বিচার বিভাগ সেই প্রশ্নগুলি যথারীতি জবাব দিতে পারবে।